আজকে আমাদের নিউ টপিক হচ্ছে অলিম্পিক গেমস ইন গ্রিস। আজকের দিনে যে অলিম্পিক ইতিহাসের কথা আমরা জানছি তার কিন্তু সুদূর ইতিহাস রয়েছে। প্রায় 3000 বছর আগে পেলোপনেসীয় অঞ্চলে প্রথম অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিয়া নামক অঞ্চলটিতে প্রথম অনুষ্ঠিত হয় এবং এই স্থানের নাম অনুযায়ী প্রতিযোগিতাটির নাম হয় অলিম্পিক প্রতিযোগিতা। প্রথম লিখিত নথি যেখানে অলিম্পিকের কথা উল্লিখিত হয়েছে তা প্রায় 776 খ্রিস্টাব্দে। তবে এর থেকেও অনেক আগে আমরা দেখতে পাই যে এই অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়েছিল। 4 বছর অন্তর এই অলিম্পিক অনুষ্ঠিত হতো, কিন্তু সমকালে গ্রীষ্মে এই একই জায়গায় প্রতিযোগিতাটির আয়োজন করা হতো। 4 বছর অন্তর অনুষ্ঠিত প্রতিযোগিতাটিকে অলিম্পিয়াড বলা হতো এবং এটি আমাদের সাল তারিখ নির্ণয় করতে সাহায্য করে। অলিম্পিককে কেন্দ্র করে আরও নানা ধরনের খেলাধুলা গ্রীসে বা হেলেনিক সাম্রাজ্যে এসেছিল, যার মধ্যে প্রথম ছিল ডেলফি বা পাইথিয়ান গেমস নামে পরিচিত। সেকেন্ড ছিল করিন্থে অনুষ্ঠিত প্রতিযোগিতা ইসথেমিয়ান গেমস। থার্ড ছিল নিমিয়াতে অনুষ্ঠিত প্রতিযোগিতা নিমিয়া প্রতিযোগিতা। এই সকল প্রতিযোগিতা গ্রিস দেশকে গোটা বিশ্বের সাথে পরিচিত করিয়েছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যখন গ্রিসে একটি ক্ষুদ্র ভূখণ্ড ছিল না, তখন কিন্তু গ্রিস অসংখ্য পলিসে ডিভাইডেড ছিল। তো সেই সব পলিসে যখন ডিভাইডেড ছিল তারা নিজেদের মধ্যে বিভিন্ন বিভেদ চালাতো। তো গ্রিসের উপনিবেশ ইতালি, উত্তর আমেরিকা, এশিয়া মাইনর এই সকল অঞ্চলের লোকজন কী করতো না, গ্রিক ভূখণ্ডের মানুষজনের সঙ্গে এই সকল খেলাতে অংশ নিত, তারা পার্টিসিপেট করতো, সেমলিভাবে পার্টিসিপেট করতো। তো প্রতিযোগিতাগুলি কখনো কিন্তু এক সময়ে অনুষ্ঠিত হয়নি, প্রতিযোগিতাগুলি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হতো। এর ফলে এই ক্রীড়া শুরু হওয়া কিভাবে শুরু হলো সেটা কিন্তু আমাদের একটা অনুসন্ধানমূলক বিষয়। এই অলিম্পিক গেমসের কোনো ঐতিহাসিক কারণ আমরা পাইনি। ডেলফি পাইথিয়ান গেমের কোনো বিজ্ঞানসম্মত ঐতিহাসিক ব্যাখ্যা যেহেতু আমরা পাই না, তাই এসব নিয়ে নানা গল্প কাহিনীর আবির্ভাব ঘটে, নানা মিথের আবির্ভাব ঘটে। এই খেলাধুলার নিয়মকানুনগুলোও কিছু জানতে পারা যাচ্ছে। খেলাধুলার দিন ঘোষিত হওয়ার পূর্বে তারা পবিত্র যুদ্ধবিরতির ঘোষণা করত। স্পন্ডরোফোরই তথা বার্তাবাহক বা দূতেরা এক নগররাষ্ট্র অলিম্পিকের সময়সূচি ঘোষণা করে যেত। যখন খেলা শুরুর পূর্বে, খেলার সময় ও খেলার পরে তারা দর্শক যুদ্ধ না করার অঙ্গীকার করত, কারণ এতে খেলোয়াড় এবং দর্শক আহত হতো, ক্ষতবিক্ষত হতে পারত। দূর দূরান্ত থেকে আসা দর্শককে সুনিশ্চিত নিরাপত্তা প্রদানের উদ্দেশ্য ছিল। প্রতিযোগিতা চলাকালীন সময়কালে সম্পূর্ণ শান্তিপূর্ণ রক্ষার পরিবেশ বজায়ের উপর জোর দেওয়া হতো। এই খেলাগুলির কিছু ধার্মিক তাৎপর্যও ছিল। প্রত্যেকটি খেলা কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হতো। দেখা যাচ্ছে যে অলিম্পিয়া ও নিমিয়ার খেলা উৎসর্গ করা হচ্ছে অ্যাপোলো আলো ও যুক্তির দেবতা, পসিডন করিন্থের খেলা একে উৎসর্গ করা হতো। এই 4টি খেলার মধ্যে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ছিল অলিম্পিক। গ্রিক জগতে সকল খেলাধুলার মধ্যে অলিম্পিক খেলার মূল অঞ্চলটিকে পবিত্র অঞ্চল হিসেবে গণ্য করা হতো। আর এই যে অঞ্চলটা, সেটা 4টে প্রাচীর চারধারে দিয়ে পরিবেষ্টিত করা হয়েছিল। আর খেলার সঙ্গে যুক্ত মানুষরা ভেতরে যেতে পারতো, কিন্তু দর্শনার্থীদের প্রাচীরের বাইরে থেকেই খেলা দেখাতে হতো। পবিত্র যে দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের বাইরে থেকেই খেলা দেখতে হতো। পবিত্র অঞ্চলটিতে অগ্নিকুণ্ড ছাড়াও জিউসের মন্দির, এছাড়াও আরও বহু মন্দির ছিল। যজ্ঞকুণ্ডে নানা ধরনের আহুত করা হতো, যা তারা উপহার হিসেবে পেত, তা তারা একটি বাড়িতে গচ্ছিত রাখত। প্রাচীর বেষ্টিত অংশের বাইরে জিমনেসিয়াম, বার, গেম, স্টেডিয়াম, থিয়েটার হল এগুলো ছিল। এছাড়াও আরও কতগুলো বাসগৃহ ছিল, যারা এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে নানা প্রশাসনিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের আপ্যায়নের যেখানে ব্যবস্থা করা হতো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে পুরোহিত এবং অন্যান্য অলিম্পিয়াতে বসবাসকারী মন্দিরের কাজে যুক্ত মানুষজন এই স্যাক্রেড এরিয়ায় প্রবেশ করতে পারত। ক্রীড়া প্রতিযোগিতার সময় এখানকার পরিবেশে পরিবর্তন ঘটত। এছাড়া কারিগর শ্রেণী এখানে হাজির হতেন। খেলা চলাকালীন অলিম্পিয়াতে 40,000 মানুষ একত্রিত হন। বছরের
12 মাসে সারা বছরই বিভিন্ন পলিসে নানা ধরনের খেলাধুলা কিন্তু চলতেই থাকতো। এরপর দেখা যাচ্ছে মহাকাব্যের ঘরানায় অন্ত্যেষ্টিকালীন খেলাধুলায় উল্লেখ পাওয়া যায় কি কি না, অলিম্পিকে অংশগ্রহণ করতে 3টি যোগ্যতার সীমা পরিপূর্ণ করতে হতো। 1, প্রতিযোগীকে পুরুষ হতে হবে। 2, প্রতিযোগী তার জন্ম গ্রিক ও তার উপনিবেশে হতে হবে। আর 3, তাকে একজন স্বাধীন মানুষ হতে হবে, মানে কোনো গ্ল্যাডিয়েটার বা কোনো স্লেভ হওয়া চলবে না, তাকে একজন স্বাধীন মানুষ অবশ্যই হতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি, মহিলা ও বিদেশিরাও এখানে অংশগ্রহণ করতে পারতো না। পেশাদারিত্ব প্রথম দিককার খেলায় অনেকটাই কিন্তু ভালো পেশাদারিত্ব হিসাবেই কিন্তু এই খেলাটাকে গ্রহণ করতো। যদিও মধ্যবিত্ত পরিবারের ছেলেরা যেত না তা নয়, তবে উচ্চবিত্ত পরিবারের ছেলেদেরই এইসব খেলায় আগ্রহ বেশি ছিল। সময় যত এগিয়ে যাচ্ছে ততই ধীরে ধীরে অলিম্পিকে পেশাদারিত্বের আবির্ভাব ঘটেছিল। 146 খ্রিস্টপূর্বাব্দে রোমের কাছে গ্রিস পরাজিত হলে শুধুমাত্র তখন গ্রিকরাই নয়, রোমরাও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারত। 213 এডিতে অন্যান্য বিদেশি খেলোয়াড় যারা খেলাধুলার প্রতি আগ্রহী ছিল তারাও ওই অলিম্পিকে অংশগ্রহণ করতে পারত। গ্রিকরা যেভাবে ত্বকের প্রতি যত্ন নিত ও শরীরচর্চা করত, অন্যান্য বিদেশিরাও কিন্তু সেই রীতিকেই অনুসরণ করত। এথেন্স, করিন্থেস তাদের জিমনেসিয়াম কথাটি বেছে নিতে হতো। অলিম্পিক এখানে এই এলিস বলে একটা স্থান ছিল, যখন ওই অলিম্পিকের কাছে যারা খেলতে যাবে আসলে অ্যাকচুয়ালি তারা ওই যাত্রাপথ পাড়ি দেওয়ার জন্য তাদের তো অক্লান্ত পরিশ্রম করতে হতো, যাত্রাপথটা অনেকটাই লং ছিল, তাই হাঁটতে হাঁটতে তারা অলিম্পিয়ার কাছে এলিসে গিয়ে পৌঁছতো, যা নিকটবর্তী। এই স্থানে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা আসতো, প্লেয়ার্সরা আসতো। অলিম্পিয়া যাওয়ার আগে তাদের এখানে নির্বাচিত হতে হতো, তবে তারা অলিম্পিয়ায় পৌঁছতে পারত। অলিম্পিকের ময়দানে পৌঁছে তারা শপথ নিতেন যে বিচারক এবং খেলোয়াড় উভয়েই সততা বজায় রাখবেন। তারা শপথ গ্রহণ করতো যে তারা খেলার সম্মান নষ্ট করবে না এবং খেলার সকল নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি দিত। কখনো কোনো ক্ষেত্রে খেলোয়াড়